প্রত্যেককে সাইন ফিজিক্স চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমরা ক্লাস টুয়েলভে আমরা আজকে আলোক বিজ্ঞানের আমরা আলোর প্রতিসরণ যে চ্যাপ্টার করাচ্ছিলাম তার আমরা আজকে পার্ট 6 ষষ্ঠ পর্বের আমরা ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব। তা আজকে প্রথমে যেটা বলবো প্রতিসরাঙ্ক ও ন্যূনতম চ্যুতিকোণের সম্পর্ক। প্রিজম গত ভিডিওতে পড়িয়েছি আমি প্রতিসরাঙ্ক ন্যূনতম চ্যুতিকোণের সম্পর্ক। তো চ্যুতিকোণের ইকুয়েশন প্রিজমে কি ছিল? ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ। দেখো ন্যূনতম চ্যুতিকোণের কন্ডিশন বা শর্ত কি ছিল? চ্যুতিকোণ ন্যূনতম হলে, দেখো ন্যূনতম হলে কি হয়? I1 সমান I2 হয় এবং কি হয়? R1 সমান R2। এটা কিন্তু প্রিজমের চ্যুতিকোণ ন্যূনতম হওয়ার যে শর্ত সেটা আমি লিখেছি। এবং যদি ন্যূনতম চ্যুতিকোণ আমি এটাকে লিখি ডেল্টা এম দিয়ে হয়, তাহলে কি হবে? লিখতে পারবো ডেল্টা এম সমান লিখতে পারবো, লক্ষ্য করো কি লিখতে পারবো? I1 প্লাস I1 মাইনাস এ। কেন? কারণ ন্যূনতম চ্যুতিকোণের কন্ডিশন কি? I1 সমান I2। কেন? যেহেতু I1 সমান I2, আমি I2 জায়গায় কি লিখবো? I1 লিখবো, বা লিখতে পারবো ডেল্টা এম ইজ ইকাল টু 2I1 মাইনাস এ, বা লিখতে পারবো I1 2I1 সমান ডেল্টা এম প্লাস এ, বা I1 সমান ডেল্টা এম প্লাস এ বাই 2। এটা লিখতে পাচ্ছি। আবার দেখো, আবার আমরা জানি, আগে ভিডিও দেখবে বুঝতে পারবে যে এ সমান কি পেয়েছিলাম? R1 প্লাস R2। লিখতে পারবো এ সমান R1 প্লাস R1। কেন? এরও তো কন্ডিশন এটা, যেহেতু ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে R1 ও R2 সমান হয়, বা লিখতে পারবো 2R1 সমান এ, বা R1 সমান এ বাই 2। তো লক্ষ্য করো আমি কিন্তু I1 পেয়েছি ডেল্টা এম প্লাস এ বাই 2 এবং R1 পেয়েছি এ বাই 2। অর্থাৎ প্রিজমের ক্ষেত্রে দেখো, প্রিজমের প্রতিসরাঙ্ক মিউ সমান কি হয়? সাইন I1 বাই সাইন R1 সমান কি হবে? সাইন I1 এর মানটা পুট করে দিই আমরা, ডেল্টা এম প্লাস এ বাই 2 বাই সাইন এ বাই 2, কারণ R1 মানে এ বাই 2 এটা। অতএব লিখতে পারবো মিউ সমান সাইন ডেল্টা এম প্লাস এ বাই 2 বাই সাইন এ বাই 2। খুব একটা ইম্পর্টেন্ট সূত্র এই চ্যাপ্টার আমাদের। কার সূত্র? এটা হলো কোন একটা প্রিজমের প্রতিসরাঙ্ক তার সঙ্গে যে ন্যূনতম চ্যুতিকোণ ডেল্টা এম তাদের সম্পর্ক। তো কি পাবো আমি পাবো মিউ সমান সাইন ডেল্টা এম প্লাস এ বাই 2 বাই সাইন এ বাই 2। প্রত্যেকে দেখে নাও একটু। ওকে, নেক্সট আমরা আসবো পাতলা প্রিজম। নেক্সট এসছি আমরা পাতলা প্রিজম। প্রথম কথা, পাতলা প্রিজম কাকে বলে? পাতলা প্রিজম কাকে বলবো? যে প্রিজমের প্রিজম কোণ 10 ডিগ্রির কম, 10 ডিগ্রি বেশি হবে না। মানে এই যে প্রিজম আঁকলাম, এই যে প্রিজম কোণ এ, যদি এ লেস দেন 10 ডিগ্রি হয় তখন তাকে আমরা পাতলা প্রিজম বা থিন প্রিজম বলবো। ওকে, তো পাতলা প্রিজমের আমরা চ্যুতিকোণ, আলোক রশ্মির চ্যুতিকোণের রাশিমালা নির্ণয়। আমরা কোন একটা পাতলা প্রিজম, তার ক্ষেত্রে আলোক রশ্মির চ্যুতিকোণের রাশিমালা কত হবে সেটা দেখতে চাই। দেখতে পাচ্ছ একটা প্রিজম আমি এঁকেছি, পাতলা প্রিজম, একটু হেলে গেছে ওইদিকে, যেহেতু সাইড দিয়ে লিখছি তো একটু হেলে যাচ্ছে। এখানে আমি একটা আলোক রশ্মি আপাতিত করলাম। ওকে, কি হবে? এই গেল, এই বেরিয়ে গেল, এই কোণটা I1 R1
R2 I2 অনেকবার এঁকেছি চিত্রগুলো ঠিক সেম, কিন্তু এখানে একটা যে মাথায় রাখবে, যেহেতু প্রিজমটা খুব পাতলা, এটা কত 10 ডিগ্রি কম, তো এ কত ছিল, এ সমান R1 প্লাস R2, যেহেতু এ খুব ক্ষুদ্র তাই ন্যাচারালি R1 ও R2 এরাও কিন্তু কি হবে, এরা ক্ষুদ্র হবে। ওকে, এটা কি ক্ষুদ্র হবে। এখন যদি লম্ব আপতন বা প্রায় লম্ব, আমি দুটো পার্টে করছি। দেখো, যদি নাম দিচ্ছি আমি পি কিউ আর এস, যদি পি কিউ রশ্মিটি প্রায় লম্বভাবে, আমি বলছি প্রিজমটা কি এ বি সি, প্রিজম কি এ বি সি লম্বভাবে এ বি তলে আপাতিত হয়, বুঝবে, আপাতিত হয় এই প্রায় লম্বভাবে, মানে কি প্রায় লম্বভাবে, মানে হলো লম্ব হবে না বাট আপাতন কোণটা খুব ক্ষুদ্র, মানে আমি করছি কি প্রায় লম্বভাবে আপাতিত হচ্ছে সেই কেস করছি। আপাতিত হয় তাহলে কি হবে, I1 এবং নির্গমন কোণ ও I2 কি হবে, খুব ক্ষুদ্র হবে। দেখো, প্রায় লম্বভাবে বললে খুব ক্ষুদ্র হবে, আর লম্বভাবে বললে 0 হবে, একদম I1 I2 0 হবে। আমি প্রথমটা প্রায় লম্বভাবে করছি, আমি লম্বভাবেটা পরে করছি। তাহলে কি লিখলাম, যদি আপতিত রশ্মিটা প্রিজমের উপর এমন ভাবে আপতিত হলো যে আপতনটা প্রায় লম্বভাবে আপতিত হলো, অর্থাৎ খুব অল্প একটা কোণ, I1 কোণটা ভীষণই ক্ষুদ্র কোণ নিয়ে আপতিত হয়, সেক্ষেত্রে ও যে নির্গমন হবে R1 সেটাও ক্ষুদ্র হবে, R2 ও ক্ষুদ্র হবে, I2 ও ক্ষুদ্র হবে। আমি এটাই বলতে চাইছি। দেখবে একটা জিনিস মনে রাখবে, তোমরা শিখেছো 11-এ, যদি থিটা খুব ক্ষুদ্র হয়, কত ক্ষুদ্র শিখেছো, 4 ডিগ্রির নিচে বা আশেপাশে, তখন কি হয়, সাইন থিটা, আমরা এটাকে কি লিখি, থিটা লিখি, কস থিটা কি লিখি, এটাকে 1 লিখি, আর টেন থিটা থিটা লিখি। এই জিনিসটা আমরা 11-এ শিখেছি, এটা কিন্তু আমাদের ফিজিক্সে প্রচুর কাজে লাগে। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে এক্ষেত্রে I1 I2 R1 R2 সবগুলোই ক্ষুদ্র। যদি সবগুলি ক্ষুদ্র হয়, তো একটা জিনিস দেখো আমরা লিখতে পারবো, লিখে নিচ্ছি, সাইন I1 নিয়ারলি ইকুয়াল টু I1, সাইন I2 নিয়ারলি ইকুয়াল টু I2, সাইন R1 নিয়ারলি ইকুয়াল প্রায় R1, সাইন R2 এটা কিন্তু প্রায় R2। তাহলে আমরা আমরা কি শিখেছি, আমরা কি জানি, মিউ সমান কি ছিল, সাইন I1 বাই সাইন R1, কি লিখতে পারবো, সাইন I1 মানে I1 এটা R1, বা লিখতে পারবো I1 সমান গুণ করে দাও মিউ ইন্টু R1। ঠিক একইভাবে কি ছিল, মিউ সমান সাইন I2 বাই সাইন R2, I2 বাই R2, বা I2 সমান কি ছিল, মিউ ইন্টু R2। লক্ষ্য করো তাহলে কি পাচ্ছি, আমি পাচ্ছি I1 সমান মিউ ইন্টু R1 আর I2 সমান মিউ ইন্টু R2, অর্থাৎ চ্যুতিকোণ, চ্যুতিকোণ ডেল্টা কি ছিল, I1 প্লাস I2 মাইনাস এ, কি ছিল I1 প্লাস I2 মাইনাস এ, I1 কত মিউ ইন্টু R1, I2 মিউ ইন্টু R2 মাইনাস এ, তাহলে মিউ কমন নাও, R1 প্লাস R2 মাইনাস এ, মিউ ইন্টু এ মাইনাস এ, কেন, তার কারণটা হলো এ সমান কি ছিল, R1 প্লাস R2, বসিয়ে দাও R1 প্লাস R2 মানে মিউ মাইনাস 1 ইন্টু এ, কি ডেল্টার মান। অতএব যদি প্রিজমটা পাতলা হয়, খুব পাতলা প্রিজম, তার কিন্তু যে চ্যুতিকোণ, চ্যুতির রাশিমালা সেটা কত হবে, সেটা হবে ডেল্টা সমান মিউ মাইনাস 1 ইন্টু এ। এটা পাতলা প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণের রাশিমালা হবে ডেল্টা সমান মিউ মাইনাস 1 ইন্টু এ। কখন, যখন রশ্মিটি প্রায় লম্বভাবে ওই প্রিজমে আপাতিত হবে। এবার যদি প্রিজমের রশ্মিটা প্রায় লম্বভাবে আপাতিত না হয়, লম্বভাবে আপাতিত হতো, তখন কি হতো, সেই কেসটা আমরা করব, আমি এখানেই করছি। আচ্ছা, এখানে এখানে আমি দেখাচ্ছি এই কেসটা, বুঝিয়ে দিচ্ছি এটা আমি,
লম্ব আপাতনের জন্য, দেখো আগেটা প্রায় লম্ব, এটা লম্ব আপাতনের জন্য। দেখো লম্ব আপাতন মানে কি হবে, মানে আমার হবে I1 সমান কত হবে 0। তো যখন আমি বলবো লম্ব আপাতন, তো সেই ক্ষেত্রে আমি কি নেব, আমি সেক্ষেত্রে নেবো কি, খুব পরিষ্কার নেবো আমি I1 সমান 0। আর I1 সমান 0 নেওয়া মানে বোঝো, I1 সমান 0 নেওয়া মানে আমি আঁকছি এখানে, এই আমার পাতলা প্রিজম, এই আমার লাইট পড়লো, তো I1 সমান 0 মানে অবভিয়াসলি কি হবে, R1 সমান কি হবে, সেটাও 0 হবে। এই লাইট পড়বে, ওই লাইটটা বাঁকবে, তো কি হবে এক্ষেত্রে R1 সমান সেটাও কিন্তু 0 হবে। ওকে, তো লক্ষ্য করো আমি পাবো কি, আমি লিখতে পারবো সাইন, মিউ সমান কি, মিউ সমান ছিল সাইন I2 বাই সাইন R2। যেহেতু সাইন I1 বাই R1 দুটি 0, ওই কেসটা ইনভ্যালিড, তাহলে কি লিখবো, কি হবে আগের মতো, যে R1 R2 খুব ক্ষুদ্র, তাহলে কি হবে লিখবো এটা আমি I2 বাই R2, বা লিখতে পারবো I2 সমান মিউ ইন্টু R2 পেলাম। আবার কি ছিল, এ সমান কি ছিল R1 প্লাস R2, যেহেতু R1 0, তাহলে কি লিখবো, লিখবো এ সমান R2, দেখো পাচ্ছি এ সমান R2, I2 সমান মিউ ইন্টু R2। তো চ্যুতিকোণ কি ছিল, ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ, I1 0 পেয়েছি, I2 কি পেয়েছি মিউ ইন্টু R2, এ কত পেয়েছি আমি R2, এটা তাহলে কি লিখবো, আমি লিখবো মিউ মাইনাস 1 ইন্টু R2, মিউ মাইনাস 1 ইন্টু এ, কেন R2 মানে এ। এক কাজ করতে পারি আমি এখানে, এক কাজ করতে এটা আমি রাখতে পারি ইচ্ছে করলে, আচ্ছা এখানে আমি এ R2 না লিখতাম তাও হতো, একই ব্যাপার। তাই কি হচ্ছে, ডেল্টা সমান মিউ মাইনাস 1 ইন্টু এ। লক্ষ্য করো আলোক রশ্মি পাতলা প্রিজমে লম্বভাবে আপতিত হলো, কি প্রায় লম্বভাবে আপতিত হলো, মানে প্রায় লম্ব বা লম্ব দুই ক্ষেত্রে কিন্তু, মানে আলোক রশ্মি যে চ্যুতিকোণ পাতলা প্রিজম থেকে চ্যুতিকোণ, তার ইকুয়েশন কিন্তু দুই ক্ষেত্রেই সমান, ডেল্টা সমান মিউ মাইনাস 1 ইন্টু এ। দেখো নেক্সট কি লিখলাম, প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য প্রিজম কোণের, এটা ফোনের মনে হচ্ছে, প্রিজম কোণের সীমাস্থ মান নির্ণয়। এখন কোশ্চেন হলো, আমি কিন্তু এতক্ষণ যত কেস করেছি সব ক্ষেত্রে কি হলো, যে একটা আলোক রশ্মি প্রিজমের উপর আপতিত হচ্ছে, সে আলোক রশ্মি কি প্রিজমের অপর পৃষ্ঠ দিয়ে নির্গত হচ্ছে। ওকে, কিন্তু সবসময় যে আলোক রশ্মি প্রিজমের অপর পৃষ্ঠ দিয়ে নির্গত হবে তার কোনো বাধ্যবাধকতা নেই, নাও হতে পারে, হবে এরকম কোনো কথা একদম মানে কনফার্ম নেই, বা নাও হতে পারে। আলোক রশ্মি প্রিজমের দ্বিতীয় তল দিয়ে নির্গত হবে কিনা হবে না, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে প্রিজম কোণের ওপর। আমি বলতে চাইছি প্রিজমের যে কোণ এ, তার উপর, তার একটা লিমিটিং ভ্যালু আছে, একটা নির্দিষ্ট সীমাস্থ মান আছে, তার উপর ডিপেন্ড করে। যদি প্রিজম কোণের মানটা এমন একটা মান থাকলো, প্রত্যেকটা প্রিজমের ক্ষেত্রে সেই নির্দিষ্ট একটা প্রিজম কোণ থাকে, তার থেকে যদি কম থাকে, প্রিজম কোণটা লিমিটিং মান থেকে কম থাকে, তাহলে আলোক রশ্মি নির্গত হবে, বেশি থাকলে নির্গত হবে না। তো আমার সেই সীমাস্থ মানটা আমার নির্ণয় করতে হবে ক্ষেত্রে। তো মনে করি আমি যে আলোক রশ্মি নির্গত হচ্ছে না, ওকে, যাচ্ছে গিয়ে আলোক রশ্মি এই পথে বেরিয়ে আসছে, মানে আমি এটাকে আচ্ছা কালো করে দিয়ে আঁকি, পি কিউ কিউ, এটা আর, এই রশ্মিটা না বার হয়ে ঠিক এই বিবেকতল ঘেঁষে বেরিয়ে আসছে এস। এতক্ষণ কি ছিল, পি কিউ আর এস এদিকে যাচ্ছিল, আর এসটা কি হচ্ছে এই দ্বিতীয় তল বরাবর, অর্থাৎ কাঁচ মাধ্যম ও বায়ু মাধ্যম যে বিবেক তল, সেই তল বরাবর কিন্তু আর এস পথে রশ্মিটা বেরিয়ে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি, অবিলম্ব আঁকো, আমি বলতে চাইছি অ্যাকচুয়ালি এই যে কোণ নির্গমন কোণ, এই কোণটা আমি বলতে চাইছি 90 ডিগ্রি।
আই টুটা কত হবে ক্ষেত্রে 90 ডিগ্রি। তাহলে আপাতন কোণ কত I1, প্রথম তলে প্রতিসরণ কোণ R1, এটা কত R2। এখন যখন আলোকরশ্মি এই কিউআর রশ্মিটা যখন কি হচ্ছে আটটা কাজ করি এখানে দিই দেখতে সুন্দর লাগবে। তাহলে কি হচ্ছে কাঁচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে যাচ্ছে, ঘন থেকে লঘু যাচ্ছে। ঘন থেকে লঘু যাওয়ার সময় ঘন মাধ্যমে এমন একটা কোণে আপতিত হচ্ছে R2 যাতে করে লঘু মাধ্যমে প্রতিসরণ কোণটা 90 হচ্ছে, অর্থাৎ দুই মাধ্যমে বিভেদতল ঘেঁষে বেরিয়ে যাচ্ছে। অভ্যন্তরীণ প্রতিফলনে আমরা শিখেছিলাম সংকট কোণ কি ছিল, যখন আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় ঘন মাধ্যমে এমন একটা কোণে আপতিত হবে যাতে করে আলোকরশ্মির প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, সেই কোণকে বলবো সংকট কোণ। তাহলে লক্ষ্য করো এক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে, যে সংকট কোণ থিটা সি নেই, সেটাই মানে কিন্তু R2 হচ্ছে। থিটা সি কি সংকট কোণ। কার সংকট কোণ? কাঁচ ও বায়ু মাধ্যমের সংকট কোণ। পুরো পিকচারটা আমি ল্যাঙ্গুয়েজে বলি, যে মনে করি এবিসি একটি প্রিজম, যে প্রিজমের এ হলো তার প্রতিসারক কোণ বা প্রিজম কোণ। প্রথম তল এবির ওপর পিকিউ একটি আলোকরশ্মি আয়ন আপাতন করে আপতিত হলো, প্রিজমের মধ্য দিয়ে কিউআর পথে আলোকরশ্মিটি প্রতিস্থিত হলো, হওয়ার পর দ্বিতীয় তল এসিতে সংকট কোণ থিটা সি সমান R2 কোণে আপতিত হওয়ার পর উহা প্রিজমের দ্বিতীয় তল গা বরাবর বা গা ঘেঁষে আরএস পথে নির্গত হলো। অর্থাৎ এর ক্ষেত্রে প্রতিসরণ কোণ I2 সমান 90 ডিগ্রি বা নির্গমন কোণ I2 সমান 90 ডিগ্রি। I2টা কি দ্বিতীয় তলে প্রতিসরণ কোণ বা দ্বিতীয় তল থেকে নির্গমন কোণ, যেটা খুশি বলতে পারো। তাহলে দেখো একটা জিনিস আমি লিখতে পারি, আমি লিখে নিচ্ছি এই জায়গাটায়, কিউ বিন্দুতে স্নেলের সাধারণ সূত্র থেকে পাই। তুমি ডাইরেক্ট লিখতে পারো যে মিউ সমান সাইন I1 বাই সাইন R1, ডাইরেক্ট লিখতে পারো। আমি স্নেল ইউজ করছি, আমি ধরছি প্রিজমের প্রতিসরাঙ্ক মিউ, বাইরে বায়ু মাধ্যম তার প্রতিসরাঙ্ক 1, বায়ু মাধ্যম প্রতিসরাঙ্ক 1। তাহলে কিউ বিন্দুতে কি লিখবো, বাইরে বায়ু মাধ্যম মিউ1 ইন্টু সাইন I1, ভিতরে মিউ ইন্টু সাইন R1, বা লিখবো আমি এখান থেকে লিখতে পারবো সাইন R1 সমান মিউ1 বাই মিউ ইন্টু সাইন I1। দেখো মিউ1টা কত 1 লিখেছি, মিউ1টা 1, লিখতে পারবো সাইন I1 বাই মিউ, বা লিখতে পারবো R1 সমান সাইন ইনভার্স সাইন I1 বাই মিউ, একটা ইকুয়েশন। ওকে, এটা কোথায় কিউ বিন্দুতে আমি R1 কত পাচ্ছি, R1 প্রতিসরণ কোণ R1 পাচ্ছি সাইন ইনভার্স সাইন I1 বাই মিউ। ঠিক একইভাবে আমি যদি আর বিন্দুতে কল্পনা করি, আর বিন্দুতে দেখো আর বিন্দুতে স্নেলের সাধারণ সূত্র থেকে পাই। ভাবো তোমরা যে আর বিন্দুতে স্নেলের সাধারণ সূত্র থেকে আমরা কি পেতে পারি, এখানে ভিতর থেকে যাচ্ছে, ভিতরে প্রতিসরাঙ্ক মিউ সাইন R2, মিউ ইন্টু সাইন R2 সমান বাইরে বায়ু মাধ্যম মিউ1 ইন্টু সাইন I2, মিউ1 1 সাইন I2 90, বাংলা কথা এটা 1। ওকে, বা পাবো এখান থেকে আমি সাইন R2 সমান 1 বাই মিউ, বা লিখতে পারবো R2 সমান সাইন ইনভার্স 1 বাই মিউ। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। লক্ষ্য করো আমি R1 ও R2 আমি দুটো মান দুটো ভ্যালু পেয়ে গেছি, R1 পেয়ে গেছি, এখানে আমি R2 পেয়ে গেছি। আচ্ছা, প্রিজম কোণের সূত্র কি ছিল, আবার আমরা জানি, আমরা না সবাই জানে, আমরা জানি S1 কি হবে R1 প্লাস R2, R1 কত সাইন ইনভার্স সাইন I1 বাই মিউ প্লাস সাইন ইনভার্স 1 বাই মিউ। তাহলে লিখতে পারবো কি A সমান সাইন ইনভার্স
সাইন আই ওয়ান বাই মিউ সাইন ইনভার্স ওয়ান বাই মিউ। এই যে ইকুয়েশন পেলাম, এটাই কিন্তু হবে আমার প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য প্রিজম কোণের সীমাস্ত মান। এটা এরও দুটো কেস হয়, কেস ওয়ান কেস টু। কেস ওয়ান কেস টু যদি আপাতন কোণ 0 হয়, আয়নটা 0 হয়, অর্থাৎ লম্ব আপাতন, লাইটটা লম্ব আপতিত হচ্ছে, তার ক্ষেত্রে কি হবে? আর যদি আপাতন কোণ 90 হয়, অর্থাৎ লাইটটা গা ঘেঁষে পড়ছে, তার ক্ষেত্রে কি হবে? দুটো কেস আমি এরপরে আমি আলোচনা করছি, কেস ওয়ান কেস টু। তোমরা একটু তুলে নাও, আমি এই জায়গাটা একটু ওয়েট করছি, 5 থেকে 10 সেকেন্ড ওয়েট করছি। দেখো কেস ওয়ান কি লিখলাম? লম্ব আপাতনের ক্ষেত্রে কি হবে? আয়ন সমান 0 ডিগ্রি। চিত্র কি হবে? আমি চিত্রে পুরোটা নাম দেবো না, জাস্ট চিত্রটা তোমাদের জন্য দেখাচ্ছি। এই লাইটটা বললো লম্ব আপাতন, আয়নটা 0 ডিগ্রি, লাইটটা কিন্তু গা ঘেঁষে বেরিয়ে যাবে, এই ঠিক এই চিত্র হবে। এর ক্ষেত্রে কি হবে দেখো, লম্ব আপাতনের ক্ষেত্রে যেহেতু আয়নটা 0, তাহলে কি হবে? এ ইজ ইকুয়াল টু হবে সাইন ইনভার্স সাইন আই ওয়ান মানে 0 বাই মিউ প্লাস সাইন ইনভার্স 1 বাই মিউ, বা এ সমান হবে কত? এটা 0 প্লাস সাইন ইনভার্স 1 বাই মিউ। আমি বলেছি এটা কত হয়? থিটা সি। কেন থিটা সি হবে? তো দেখো এই কোণটা যদি থিটা সি হয়, সংকট কোণ, এই কোণটা কত? এটা আমি লিখেছিলাম I2 90, এটা মিউ। দেখো মিউ ইন্টু সাইন থিটা সি, স্থানীয় সূত্র সমান বাইরে বায়ু ইন্টু সাইন 90। কি হবে? সাইন থিটা সি কত হবে? 1 বাই মিউ, থিটা সি কত হবে? সাইন ইনভার্স 1 বাই মিউ। এটা কি হচ্ছে? লিখতে পারবো যে এ সমান সাইন থিটা সি, অর্থাৎ সংকট কোণ। তো এ সমান সাইন থিটা সি সংকট কোণ, অর্থাৎ বলবো কি যে প্রিজমের প্রতিসারক কোণের মান সংকট কোণের মান অপেক্ষা কম হলে দ্বিতীয় পৃষ্ঠ দিয়ে রশ্মি প্রিজমের বাইরে বেরিয়ে আসবে। কিন্তু যদি প্রতিসারক কোণের মান সংকট কোণের মান অপেক্ষা বেশি হয়, তাহলে কিন্তু এসি তল থেকে, এসি মানে এক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে দ্বিতীয় তল, হ্যাঁ দ্বিতীয় তল, এসি তল আগে চিত্র আঁকা আছে, কোনো নির্গত রশ্মি পাওয়া যাবে না, তখন এসি তল হবে একটা পূর্ণ প্রতিফলক। তখন কি হবে? এসি তল একটা পূর্ণ প্রতিফলক, এবিসি। এটা প্রথম কেস, এটা কেস ওয়ান। এবারে কেস টু। কেস টু দেখো, কেস টু কখন? কেস টু কি? যখন আলোকরশ্মি একদম প্রিজমের অপর দিয়ে, অর্থাৎ প্রথম তল ঘেঁষে আপতনের ক্ষেত্রে, এটাকে আমি কি বলবো? কাপড়টা নিয়ে আসি। দেখো প্রথম তল ঘেঁষে, অর্থাৎ যদি এই প্রিজম আলোকরশ্মি এরকম গেল, এই পি কিউ গিয়ে এই গিয়ে এ বেরিয়ে গেল, এই পি কিউ, এই কোণটা আপাতন কোণ 90 ডিগ্রি। এই এখানে এই অবিলম্ব টানলাম, এই কোণ I2 সেটাও 90 ডিগ্রি। এটা R1, এটা R2, R2 মানে কিন্তু ক্ষেত্রে থিটা সি। এই কেস দেখি, প্রথম তল ঘেঁষে, বানান ঘেঁষে আপাতনের ক্ষেত্রে, এর ক্ষেত্রে খুব সিম্পল, আয়ন কত হবে এক্ষেত্রে? 90। তো সূত্র কি ছিল আমার? সূত্র ছিল A is equal to sin inverse I1, sin inverse sin I1 sin 90 by mu plus sin inverse 1 by mu সমান লিখবো sin inverse
1/μ প্লাস সাইন ইনভার্স 1/μ, প্রথমটা থিটা সি, এটাও থিটা সি, ঠিক কত হবে দুটো 2 থিটা সি। এক্ষেত্রে এ কত হবে 2 থিটা সি। অর্থাৎ আমি এক্ষেত্রে কি বলবো, আমি বলতে পারবো যে প্রিজমে প্রতিসরক কোণের মান 2 থিটা সি অপেক্ষা বেশি হলে এবং প্রিজম এর এ বি তল ঘেঁষে কোনো রশ্মি আপতিত হলে তা এসি তলে পূর্ণ প্রতিফলিত হবে, অর্থাৎ রশ্মিটি প্রিজম থেকে বা প্রিজমের এসি তল থেকে বায়ুতে নির্গত হবে না, ফলে কোনো নির্গত রশ্মি এক্ষেত্রে আমরা পাবো না বা পাওয়া সম্ভব না। এটা হলো আমাদের এর দুটো কেস। নেক্সট আমরা আরেকটা থিওরিতে আসবো। দেখো কি লিখেছি, তো আগের লেখাটা রেখেছি আমি, শুধু আপাতন করে দিয়েছি। প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য আপাতন কোণের সীমাস্ত মান নির্ণয়। আগেটা কি ছিল, প্রিজম কোণের সীমাস্ত মান নির্ণয়, এটা আপাতন কোণের সীমাস্ত মান নির্ণয়। একদম আগের মতো পিকচার হবে সেম। মাথায় রাখবে যে প্রিজম কোণ থেকে রশ্মি না পাওয়ার জন্য ঠিক যেরকম প্রিজম কোণে একটা সীমাস্ত মান থাকে, ঠিক আপাতন কোণে একটা সীমাস্ত মান থাকে। আপাতন কোণে সে মানের থেকে যদি কম কোণে লাইট আপাতিত হয়, তাহলে কিন্তু আমরা কি হবে, আমরা সেক্ষেত্রে কোনো কোনো নির্গত রশ্মি আমরা পাবো না, কোনো রশ্মি দ্বিতীয় তল থেকে নির্গত হবে না। দেখো এই লাইট পড়ছে পি কিউ, একদম আগের মতো সেম পিকচার রাখবো। আগেরটা ব্ল্যাক কালি এঁকেছিলাম, এটা আমি ব্লু কালি দিয়ে আঁকছি। এই পি কিউ আর এস, এ বি সি আমার প্রিজম। আচ্ছা আচ্ছা, লক্ষ্য করো এই কোণটা I1, এই কোণটা R1, এই কোণটা R2, এই কোণটা I2 ইকুয়াল টু 90। ওকে, আমাকে কি আপাতন কোণের সীমাস্ত মান সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করবো, আমি আগেও করেছি এই জিনিসটা বারবার। দেখো আর বিন্দুতে আমি স্নেলের সাধারণ সূত্র কি পাবো, মিউ ইন্টু এর প্রতিজনক মিউ নিচ্ছি, সাইন R2 সমান, বাইরে বায়ু আছে, সাইন I2 1 ইন্টু সাইন 90 মানে 1। তো লিখতে পারবো এখান থেকে, লক্ষ্য করো সাইন R2 সমান 1/μ, বা লিখতে পারবো সাইন থিটা সি সমান 1/μ। কেন, তার কারণটা হলো সংকট কোণ থিটা সি R2 এক্ষেত্রে কিন্তু একই অর্থে ইউজ করব। তাহলে দেখি একটু cos থিটা সি কত লিখতে পারবো, কি হবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সি রুট ওভার 1 মাইনাস 1/μ স্কয়ার। এটা খুব সিম্পল একটা অঙ্ক। এই cos থিটা সি সমান রুট ওভার মিউ স্কয়ার মাইনাস 1/μ। আচ্ছা দেখো কিউ বিন্দুতে খুব সিম্পল আমরা জানি মিউ সমান কত হয়, সাইন I1 বাই সাইন R1, বা লিখতে পারবো সাইন I1 সমান কত হবে, মিউ সাইন R1 সমান, লক্ষ্য করো এ সমান কি পাই আমরা R1 প্লাস R2, বা লিখতে পারি এ সমান R1 প্লাস থিটা সি, কেন R2 মানে থিটা সি, বা লিখতে পারবো R1 সমান এ মাইনাস থিটা সি। পারবো কি পারবো না, R1 সমান এ মাইনাস থিটা সি। এই R1 এর মানটা পুট করে দাও এখানে, কি হবে মিউ ইন্টু সাইন এ মাইনাস থিটা সি, বা সাইন I1 সমান মিউ ইন্টু সাইন এ মাইনাস বি সূত্র, সাইন এ মাইনাস বি সূত্র সাইন এ সাইন থিটা সি, ও সরি সাইন এ কস থিটা সি হবে, কস থিটা সি মাইনাস কস এ সাইন থিটা সি, এই সমান মিউ ইন্টু লিখে দিই সাইন I1 সমান মিউ ইন্টু সাইন এ কস থিটা সি মান বসিয়ে দাও, রুট ওভার মিউ স্কয়ার মাইনাস 1/μ মাইনাস কস এ সাইন থিটা সি 1/μ। মিউটা কমন নিয়ে নিই আমরা, সাইন I1 কত হবে কমন নিলে, মিউ কেটে যাবে, তাহলে লিখতে পারবো এই মিউ আর মিউ কমন নিয়ে নাও, নিচের দিকে কেটে দাও, তো পরে থাকবে রুট ওভার মিউ স্কয়ার মাইনাস 1
সাইন এ মাইনাস কস এ। আচ্ছা, এরপরে আরেক লাইন লিখবো, আমি এখানেই লিখে দেবো নিচে। তো কি পাবো বা লিখতে পারবো এখান থেকে, আয়ন সমান সাইন ইনভার্স লিখবো রুট ওভার মিউ এ স্কোয়ার মাইনাস ওয়ান সাইন এ মাইনাস কস এ। তাই পাচ্ছি কি, আমি পাচ্ছি আয়ন সমান সাইন ইনভার্স মিউ এ স্কোয়ার মাইনাস ওয়ান সাইন এ মাইনাস কস এ। তো এটি কি, এটি হবে আপাতন কোণের সীমাস্ত মান। আপাতন কোণ এর থেকে কম হলে প্রিজমের দ্বিতীয় তল দিয়ে কিন্তু কোনো আলোক রশ্মি নির্গত হতে পারবে না। তাই প্রিজম থেকে রশ্মি না পাওয়ার জন্য আপাতন কোণের সীমাস্ত মান কত হবে, আই1 সমান সাইন ইনভার্স মিউ এস রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস ওয়ান সাইন এ মাইনাস কস এ। ওকে, আশা করি তোমরা পার্ট 6 ভিডিও খুব ভালো বুঝতে পেরেছো। তোমরা প্রত্যেকে খাতায় নোট নেবে এবং কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, বা আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ আছে, চ্যানেল আছে, সেখানে তোমরা আমাকে ইনফর্ম করতে পারো বা কমেন্টও করতে পারো। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ।